এমন এক ভূ-রাজনৈতিক ধাঁধার জগতের স্বাগত, যেখানে যা দেখা যায় তার আড়ালে থাকে অন্য কিছু। বিশ্বজুড়ে এখন এমন এক নাটক চলছে যেখানে মঞ্চে যা বলা হচ্ছে মাঠের বাস্তবতার সাথে তার কোনো মিলই নেই। মনে হচ্ছে আমরা সবাই যেন এক জটিল গোলকধাঁধায় ফেসে গেছি। সবাই মিলে আমাদের বোকা বানাচ্ছে, এই একটা কথাই যেন পুরো পরিস্থিতিটাকে বুঝিয়ে দেয়, তাই না? আমাদের সোর্স মেটেরিয়াল থেকে নেয়া এই বাক্যটা এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে যে বিশ্বজুড়ে একটা বিভ্রান্তি আর অবিশ্বাস তৈরি হয়েছে, ঠিক সেটাকেই তুলে ধরে। তো আজ আমরা ঠিক এই কাজটাই করব। এই সব বৈপরীত্যের জট খুলে এক এক করে ভেতরের সত্যিটা খোঁজার চেষ্টা করব। দেখব যে এই আপাত বিশৃঙ্খলার পেছনে আসলে কি কি উদ্দেশ্য আর কৌশল কাজ করছে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ব্যাপারটা একটু ভাবি। আমেরিকা নিজে উদ্যোগ নিয়ে ইরান আর ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতির ঘোষণা দিল। তো সবাই কি ভাববে যে এবার হয়তো পরিস্থিতি শান্ত হবে, তাই না? কিন্তু হলোটা ঠিক তার উল্টো। সংঘাত তো কমেনি, বরং আরও বেড়ে গেছে, বিশেষ করে লেবাননে। অদ্ভুত না ব্যাপারটা? আর এখানেই তো আসল খটকাটা। মানে একদিকে কাগজে কলমে একটা চুক্তির কথা বলা হচ্ছে, শান্তির কথা বলা হচ্ছে, আর অন্যদিকে বাস্তবে দেখা যাচ্ছে সামরিক মহড়া, একের পর এক হামলা, যা একদম অন্য একটা গল্প বলছে। সোজা কথায় যা বলা হচ্ছে আর যা করা হচ্ছে তার মধ্যে কোনো মিলই নেই। এই ধাঁধার জট খুলতে গেলে প্রথমেই দেখতে হবে এই নাটকের মূল খেলোয়াড়, মানে আমেরিকার ভূমিকা। সোর্স যা বলছে তাতে আমেরিকার কাজকর্মে বেশ বড়সড় একটা বৈপরীত্য আছে। প্রশ্নটা হলো, তারা কি সত্যি শান্তি চায় নাকি অন্য কোনো খেলা খেলছে? এখানেই দেখুন মূল অভিযোগটা কতটা পরিষ্কার। বাইরে বাইরে আমেরিকার শান্তির কথা বলছে, সবাইকে শান্ত থাকতে বলছে, কিন্তু সোর্সের দাবি পর্দার আড়ালে তারাই আবার সংঘাতটাকে জিয়ে রাখছে। ব্যাপারটা অনেকটা অন্যকে জ্ঞান দিচ্ছি কিন্তু নিজে মানছি না মতো। সোর্স বলছে এটা আসলে কোনো ভুল নয়, বরং এটা একটা খুব হিসাব করা কৌশল। নিজেদের প্রভাব ধরে রাখা থেকে শুরু করে একটা বড় যুদ্ধ থেকে বেরিয়ে আসার রাস্তা খোঁজা পর্যন্ত সবকিছু ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে এক জটিল খেলা চলছে। ঠিক যখন মনে হচ্ছে যে পরিস্থিতি এর চেয়ে জটিল আর কি হবে, ঠিক তখনই গল্পে এন্ট্রি নিচ্ছে এক নতুন চরিত্র, পাকিস্তান। আর তাদের এই আগমন এই পরিলেই জট পাকানো গল্পে একটা সম্পূর্ণ নতুন টুইস্ট এনে দেয়। চলুন দেখি তারা কিভাবে সবকিছু আরও গুলিয়ে দিল। এই যে ঘটনাটা, যাকে আমাদের সোর্স বলছে ড্রাফট টুইট স্ক্যান্ডাল, এটাকে একটা বিরাট প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। মানে সোর্স বলতে চাইছে এটা কোনো সাধারণ টাইপিং মিস্টেক ছিল না, বরং এটা পরিষ্কার করে দিচ্ছে যে পাকিস্তান আসলে স্বাধীনভাবে কোনো মধ্যস্থতা করছিলই না। তারা তো আমেরিকার লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছিল মাত্র। আর এই প্রতারণার ফল হলো চূড়ান্ত বিশৃঙ্খলা। কারণ চুক্তির একটা নয়, দুটো আলাদা ভার্সন তৈরি হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এই খেলার একটা গুরুত্বপূর্ণ পক্ষ লেবাননকে পুরো ব্যাপারটার বাইরে রাখা হয়েছিল, যার ফলে সেখানে লড়াই আর বিভ্রান্তি দুটোই বাড়তে থাকে। আচ্ছা, পুরো ছবিটা ভালো করে বুঝতে হলে আমাদের এখন একটু জুম আউট করে বড় প্রেক্ষাপটটা দেখতে হবে। এই যে আঞ্চলিক সংঘাত, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা আমেরিকার উপর বাড়তে থাকা এক বিশাল ভূরাজনৈতিক চাপের অংশ, বিশেষ করে তাদের মিত্রদের দিক থেকে। আমাদের সোর্স ন্যাটো ফান্ডিংয়ের মতো একটা জটিল বিষয়কে বোঝানোর জন্য খুব সহজ একটা উদাহরণ দিয়েছে। ভাবুন তো, 5 বন্ধু মিলে একটা ক্লাব বানালো। কথা হলো সবাই মিলে ক্লাবের খরচ দেবে, কিন্তু মাস শেষে দেখা গেল সব বিল একা একজনই দিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন সেই বন্ধুটির মেজাজ কেমন থাকবে। আর এই চার্টটা সেই রাগের পেছনের কারণটা দেখাচ্ছে। ন্যাটোর লক্ষ্য কোথায়, আমেরিকার অবদান কোথায়, আর তাদের ইউরোপীয় মিত্রদের অবদান কোথায়, পার্থক্যটা স্পষ্ট। এটাই ট্রাম্পের মূল প্রশ্ন। কেন আমেরিকা সেই সব ধনী মিত্রদের রক্ষার আর্থিক বোঝা একা টানবে, যারা নিজেদের ভাগের টাকাটাই দিচ্ছে না? এই মনোভাবটাই আসলে এমন এক আমেরিকাকে তুলে ধরে যারা বিশ্বমঞ্চে নিজেদের ভূমিকা নিয়ে নতুন করে ভাবছে। আর এই যে সারা বিশ্বের বোঝা একা বয়ে বেড়ানোর অনুভূতি, এটাই তাদের বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করছে, যার মধ্যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতও রয়েছে। আর এখন আমরা আসছি এই ধাঁধার শেষ ধাপে, যা হয়তো সবচেয়ে আশ্চর্যজনক। এখানেই আমাদের সোর্স ইসরায়েলের সবচেয়ে গভীর, দীর্ঘমেয়াদী একটা ভয়ের কথা বলছে।
এমন এক ভয় যা এই বর্তমান সংঘাতের চেয়েও অনেক বড়। আচ্ছা, এই ধাঁধার শেষ অংশটা খোলার আগে একটু ভাবা যাক। সোর্স অনুযায়ী ইরানকে যদি বাদও দেওয়া হয়, তাহলে এই অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত ভয়টা ঠিক কী হতে পারে? সোর্সের বিশ্লেষণ বলছে উত্তরটা হলো ইসলামিক বোমা। এই ধারণাটাই ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নীতির একেবারে কেন্দ্রে রয়েছে। সোর্সের মতে এই ভয়টা পুরো সংঘাতের প্রেক্ষাপটটাই বদলে দেয়, কারণ তখন বিষয়টা শুধু ইরানকে নিয়ে থাকে না, বরং এটা একটা আরও বড় আঞ্চলিক পারমাণবিক হুমকিকে কেন্দ্র করে। আর সেই উদ্বেগের কেন্দ্রে রয়েছে পারমাণবিক অস্ত্রধারী একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান। এই দাবিটা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। এটা ইসরায়েলের কার্যকলাপ বোঝার জন্য আমাদের এক নতুন চশমা পরিয়ে দেয়, অস্তিত্ব সংকটের চশমা। তাদের কাছে এটা শুধু ভূ রাজনীতি নয়, এটা তাদের নিরাপত্তার কেন্দ্রে থাকা একটা টিকটিক করতে থাকা টাইম বোমের মতো। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? এক পরাশক্তি যে দ্বিমুখী খেলা খেলছে, একজন আনাড়ি প্রক্সি যে বারবার ভুল করছে, হতাশ মিত্ররা যারা নিজেদের গুটিয়ে নিচ্ছে, আর এক দেশ যে অস্তিত্বের সংকটে ভুগছে, যা আমাদের একদম শেষ প্রশ্নটা সামনে এনে দাঁড় করায়। এই সব কিছু কি শুধুই বিশৃঙ্খলা, নাকি এর পেছনেও কোনো গভীর পরিকল্পিত কৌশল কাজ করছে? উত্তরটা হয়তো আমরা যা ভাবছি তার চেয়ে অনেক বেশি জটিল।